অন্তরা চমকে উঠে সামনের মানুষটাকে দেখে যতটা না ভড়কালো তার থেকে বেশি চমকালো তার মুখ থেকে নিঃসৃত বাক্যগুলো শুনে। অন্তরার হাতের কবজি শক্ত করে চেপে ধরে রাগে রক্তিম বর্ণ ধারণ করে আছে বর্ণ আবারও বলে উঠল, তোমার মতো লো ক্লাস মেয়েকে অনেক পাত্তা দিয়ে ফেলেছি, তাই না? তাই এত ঢং দেখাও। অন্তরা হাত টেনে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমি কাকে পাত্তা দেব না দেব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হাত ছাড়ুন আমার। বর্ণ তার পুরুষালী শক্তিতে আরো জোরে অন্তরার হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চিবি বলে উঠল, আমার সাথে বেয়াদবি দেখানোর সাহস আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি। তোমার মতো একজন থার্ড ক্লাস মেয়ের এত সাহস কিভাবে, সেটা একটু দেখি, তারপর ছেড়ে দেব। বলেই আরো জোরে মুচড়ে ধরতে অন্তরা আহ শব্দ করে গুঙ্গিয়ে উঠল। ওদিকে পাশে দাঁড়ানো বর্ণের বন্ধুগুলো সব হা হা করে হেসে বর্ণকে চেয়ার আপ করতে লাগলো বাদাম ভাজা খেতে খেতে। কলেজ থেকে সদ্য বেরোনো পরীক্ষার্থীরা অবাক হয়ে দেখছিল বর্ণের গুন্ডামি। আসলে এলাকার কাউন্সিলরের ছেলে বর্ণ। বাবার রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব হয় তার সেই ক্ষমতার অপব্যবহার করে ছেলে বর্ণ। আর ঠিক এই কারণেই বর্ণকে কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপক ছাত্রছাত্রীরা সকলেই বেশ সমঝে চলে। এদিকে এইসব বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত অন্তরা আজ হঠাৎ করে বর্ণের কবলে পড়ে তার যান পরানেই তটস্থ অবস্থা। অশ্রু সজল অন্তরাকে প্রাণপণে হাত ছাড়ানো ব্যর্থ চেষ্টা তৎপর দেখে মুখ এঁটো করা হাসিতে লুটিয়ে পড়ল বর্ণ। মুহূর্তের মধ্যে কলেজ গেটের সামনে ভিড় জমে একাকার হয়ে উঠল। সকলেই নির্বাক চোখে সবটা দেখে গেলেও সাহস হলো না বারণ করার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা জোরদার খুশি পড়ল বর্ণের ঠিক বাম চোয়াল বরাবর। আচমকা প্রকাণ্ড খুশি খেয়ে বর্ণ নিজেকে সামলাতে না পারায় অন্তরার হাত ছেড়ে দিয়ে মুখ থুবড়ে পড়ল গিয়ে রাস্তার কংক্রিটের উপর। অন্তরা সহ ওখানে দাঁড়িয়ে থাকা সকলে যেন থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। এরই মধ্যে হালকা ছাই রঙের শার্ট পরা একজন হৃষ্টপুষ্ট যুবক বর্ণের কলার খামচে ধরে মাটি থেকে উঠিয়ে বাম কানের নিচে বরাবর ডান হাতের প্রকাণ্ড এক থাপ্পড় বসিয়ে দিল। ঠাস করে শব্দ হতে এবারও বর্ণ দানবের থাপ্পড়ে ধাক্কা সামাল দিতে না পেরে পুনরায় লুটুপুটি খেল রাস্তায়। চোখের পলকে মিনিট খানেকের ব্যবধানে কি থেকে যে কি হয়ে ঘটে গেল কারোই ঠিক মতো বোধগম্য হলো না। শুধু ফ্ল্যাশ লাইটের আলোর মতো বর্ণকে কেউ একজন মারছে তাই দেখলো সকলে। অন্তত হঠাৎ এভাবে বর্ণকে মার খেতে দেখে ভয়ে সিটিয়ে জড়বস্তুর মতো সে জায়গায় দাঁড়িয়ে রইল পাথরের মূর্তি হয়ে। হতবাক আর বিস্ময়ে বিমূর তার বুদ্ধি সেই মুহূর্তে। অমন মারধর ইহজীবনে সামনাসামনি দেখেছি কিনা মনে পড়ে না। ভিড়ে ঠাসা ছেলে মেয়েদেরও কেউ ঠিক একই অবস্থা, যেন তারা সিনেমার শুটিং দেখছে হতবাক নয়নে। আর ওদিকে বর্ণের বন্ধুগুলো অবাক হয়ে স্ট্যাচুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তবে পরবর্তীতে হুঁশ ফিরে পেতে তড়িঘড়ি করে ছুটে এলো বর্ণকে বাঁচাতে। একজন বর্ণকে আড়াল করে যুবকটাকে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই শালা, কে বে তুই? জানিস কার গায়ে হাত তুলেছিস? বর্ণ কার ছেলে জানিস? একবার তার কানের খবর পৌঁছলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। যুবকটা হাত ছাড়তে ছাড়তে বলে উঠল, ঠিক আছে, ডাক তাকে, আমিও দেখতে চাই সে কেমন বাবা যে তার সন্তানকে কলেজে পাঠিয়ে গুন্ডামি করার জন্য। বলে পেছন ঘুরে দাঁড়ালো। অন্তর অবাক চোখে তাকিয়েছিল এতক্ষণ মারামারি দিকে। ভয় পেলেও মনে মনে ধন্যবাদ জানাচ্ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে যে কিনা এভাবে এসে সাহায্য করলো তাকে। কিন্তু যুবকটা কথাগুলো বলে যে পিছনে ঘুরলো অমনি তাকে দেখে ভীষণভাবে চমকে উঠল অন্তরা। হাত পা শিরশির করে কেঁপে উঠল উত্তেজনায়। এ কাকে দেখছে ও, যে নিঠুর নির্দয় পাষাণ মানুষটার জন্য নিজেকে এভাবে সবার থেকে দূরে সরিয়ে তিল তিল করে জ্বলে মরছে। সে মানুষটা ওর সামনে দাঁড়িয়ে। বুকের পাঁজরগুলো সেই শতাব্দী প্রাচীন বিরহ ব্যথার নীল যন্ত্রণায় টন টন করে উঠল মেয়েটার। কাজল কালো দু চোখের কোণ ঘেঁষে অশ্রুকণাগুলো জমতে লাগলো এক এক করে। সজল শার্টের হাতা গোটাতে গোটাতে তাকালো অন্তরার থমথমে মুখের দিকে। বুঝতে পারলো মেয়েটা ভীষণ অবাক হয়েছে তাকে দেখে। দুপা হেঁটে অন্তরার দিকে এগিয়ে আসতে নিলে অন্তরা পেছন ঘুরে তাকালো। না, সে কিছুতেই তাকাবে না ওই পাষাণ রাগী পুরুষের দিকে যে এক পাক্ষিক মায়ার বাঁধন ছিঁড়ে এগিয়ে গেছে সামনের দিকে। সেদিকে আর ফিরে তাকাবে না সে, কিছুতেই না। প্রবল অশান্ত মনের মাঝে এসব কথা ভেবে যে পাখানা আগে বাড়াবে ঠিক তখনই কানে ভেসে এলো সজলের ভেজা কণ্ঠস্বর, অন্তরা। উফ, কি ছিল সেই ডাকে জানা নেই অন্তরার, কিন্তু সজলের সে ডাক কানে ভেসে যেতেই সর্বাঙ্গে অনুভূতির অদ্ভুত হিল্লল বয়ে গেল মেয়েটার। অনুভূতির জোয়ারে ভেসে আবেশে বুঝে নিল তার দুটো চোখ।
সাথে সাথে রক্তিম আখি জোড়া ছাপিয়ে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রুবিন্দু। পা দুটো কোনো এক অবাধ্য পিছুটানে আটকে গেলেও সামনে ফিরে তাকালো না একবারও। কিভাবে তাকাবে সে? তার যে নিজের দুর্বলতা দেখানো বারণ। ভেতর থেকে আত্মসম্মান বোধটা কাটার মতো বাধা দিচ্ছে ক্ষণে ক্ষণে। অন্তরাকে ওভাবে দাঁড়াতে দেখে আরো দুপা হেঁটে এগিয়ে এলো সজল। কিছু বলার জন্য মুখ খুলবে ঠিক তখনই কলেজের অধ্যক্ষ সমেত অধ্যাপকেরা ছুটে এলেন বাইরে। বর্ণকে ধরাধরি করে তুললেন মাটি থেকে। বর্ণ ততক্ষণে রক্তাক্ত হয়ে লাল লোহমান হয়ে গেছে। মুখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে টাটকা তাজা লাল রক্তধারা। কয়েকজন অধ্যাপক তাড়াহুড়ো করে ছেলেটাকে ধরে নিয়ে গেল কলেজের অফিস রুমের দিকে। ওদিকে কলেজের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল কটমটে চোখে তাকিয়ে ধেয়ে এলেন সজলের দিকে। গলার স্বরে এক প্রকার তেজ দেখে বলে উঠলেন, এই যে আপনি কে মশাই? এভাবে কলেজ চত্বরে কলেজের ছেলে মেয়েদের উপর হাত তুলতেছেন? আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সজল বিরক্তি সহকারে পেছন ঘুরে প্রিন্সিপালকে দেখলো। হঠাৎ করে নিভে যাওয়া রাগটা আবারও মাথায় চেপে বসলো। দুহাত কোমরে বেঁধে গলায় ঝাঁঝ তুলে বলে উঠল, আপনি আমার মারামারিটা দেখে অবাক হয়ে গেলেন, অথচ আমি অবাক হয়ে যাচ্ছি আপনি আপনার ছাত্রের বেয়াদবি দেখতে পেলেন না দেখে। অধ্যক্ষ মহাশয় রেগে নিজের আপা হারালেন। চোখের চশমা ঠিক করে কড়া গলায় সজলকে বলে উঠলেন, আপনি কি জানেন আমি এই কলেজের প্রিন্সিপাল? আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। সজল প্রিন্সিপাল স্যারের সম্মানার্থে সুর সামান্য নরম করে বলে উঠল, আমাকে ক্ষমা করবেন প্রিন্সিপাল স্যার, হয়তো ছেলেটার গায়ে ওভাবে হাত তোলা আমার উচিত হয়নি একদমই, কিন্তু ও যেভাবে ওই মেয়েটার সঙ্গে বেয়াদবি করছিল ভরা রাস্তার মধ্যে, আমি সত্যি নিজেকে সামলাতে পারিনি। প্রিন্সিপাল স্যার সজলের কথায় অন্তরার দিকে তাকালেন। গাঢ় নজর ফেলে দু চোখ ভরে দেখলেন তাকে। এদিকে অন্তরা তখন দুজনের কথোপকথন শুনে চুপ করে দাঁড়িয়ে রইল জড়সড় হয়ে। প্রিন্সিপাল স্যারের পর্যবেক্ষণ শেষ হওয়া মাত্রই তিনি সজলকে উদ্দেশ্য করে বললেন, আপনি ভিতরে চলুন, পুলিশকে কল করা হয়েছে, এক্ষুনি তারা চলে আসবে। ছেলেটার বাবাও আসছে, আপনার যা বক্তব্য তাদের সামনেই না হয় পেশ করবেন। কলকাতার এক জলজন্ত ঐতিহ্য সেই ইংরেজ আমলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। হাজারো অট্টালিকার মাঝে সবুজ বনানী দিয়ে ঘেরা যেন এক টুকরো প্রাণ। অভি অটোর ভাড়া মিটিয়ে শ্রাবণীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এসে দাঁড়ালো। গেট থেকে টিকিট কেটে এক হাতে শ্রাবণীর ডান হাতটা আঁকড়ে ধরে হাঁটা ধরলো প্রবেশ পথের দিকে। প্রবেশদ্বার পার করে ভেতরে ঢুকতেই একরাশ শীতল বাতাস ছুঁয়ে গেল শ্রাবণীর সর্বাঙ্গে। এক অসামান্য ভালো লাগা ভর করলো মেয়েটার তনু মনে। অভি আইসক্রিম পার্লার থেকে সকালের কথা অনুযায়ী দুটো আইসক্রিম কিনে এনে ধরিয়ে দিল শ্রাবণীর হাতে। আইসক্রিম দেখে সে কি আনন্দ মেয়েটার। এক গাদা চঞ্চল হাসি উপচে পড়ল শ্রাবণীর চোখ মুখ বেয়ে। হঠাৎ করে ভেতর থেকে যেন বাচ্চা শ্রাবণীটা হুড়মুড় করে লাফিয়ে বেরিয়ে এলো আইসক্রিম খাবার উদ্দেশ্যে। অভি শ্রাবণীর আনন্দে আত্মহারা মুখখানা দেখলো দু চোখ ভরে। মুচকি হেসে বলল, তাড়াতাড়ি শেষ করো, আমরা এখানে কেন এসেছি নিশ্চয়ই ভুলে যাওনি। শ্রাবণী সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। অতঃপর প্যাকেট খুলে খেতে আরম্ভ করলো। এক এক করে প্রিন্সিপালের অফিস রুমে এই মুহূর্তে বিরাট মিটিং এর আয়োজন হয়েছে। টেবিলের চতুর্দিকে পাতানো চেয়ারের একটায় বসেছেন কলেজের সিনিয়র একজন অধ্যাপক, তার পাশে সজল, সজলের পিছনে দাঁড়ানো অন্তরা এবং তার সাথে গেটের সামনে দাঁড়ানো কয়েকজন ছাত্রছাত্রী যারা কিনা এই ঘটনার চাক্ষুষ সাক্ষী। অপরদিকে একটা চেয়ারে বসেছেন ওসি সাহেব, তার পাশে বসেছেন বর্ণের বাবা কাউন্সিলর সাহেব। কাউন্সিলর সাহেবের পেছনে বর্ণ এবং তার বন্ধুরা দাঁড়ানো। কলেজের মেডিকেল টিম দিয়ে বর্ণকে মোটামুটি ফার্স্ট এড করা হয়েছে। মারের একটা দাঁতের গোড়ায় প্রবল আঘাত লাগায় মুখের ভেতরের চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়েছে, যে কারণে মুখের বাম পাশের চোয়ালে বেশ উঁচু হয়ে ফুলে উঠেছে। বর্ণের বাবা কাউন্সিলর সাহেব প্রিন্সিপালের স্যারের দিকে এক পলক তাকিয়ে সজলের দিকে রাগী দৃষ্টি দিয়ে তাকালেন। প্রবল আক্রোশ নিয়ে ধমকে বলে উঠলেন, আপনার এত বড় সাহস, আপনি আমার ছেলের গায়ে হাত তোলেন? আমি আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। ওসি সাহেব কাউন্সিলর সাহেবের কথায় তালে তাল মিলিয়ে বলে উঠলেন, আপনি কোন সাহসে আইন নিজের হাতে তুলে নিয়েছেন? তাছাড়া একজন অপরিচিত মানুষ হয়ে কীভাবে একজন কলেজের স্টুডেন্টের গায়ে হাত তোলেন? আপনার তো অ্যাটেম্পট টু মার্ডার সহ আরও অনেক ধারায় কেস লাগবে। আপনি বিনা কারণে একজন নির্দোষ ছেলের গায়ে হাত তুলেছেন। এই শাস্তি হিসেবে 5 বছরের নিচে জেল থেকে ছাড়া পাবেন না। সজল বাম হাতের আঙ্গুল দিয়ে থুতনি চেপে নির্বিকার চিত্তে ঠায় বসে সবার কথা শুনছিল।
ওর হাবভাব দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। ওদিকে অন্তরা সজলের এত এত শাস্তির ফর্দ শুনে ওখানেই ভয়ে যেন জ্ঞান হারাবার জোগাড়। বর্ণর তরফে হুমকি ধামকি শেষ হলে প্রিন্সিপাল স্যার সজলের দিকে তাকালেন, বেশ শান্ত কণ্ঠে বললেন, সবার কথা তো শুনলাম, এবার আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। সজল প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কলেজে তো সিসিটিভি ক্যামেরা আছে তাই না? প্রিন্সিপাল স্যার মাথা নেড়ে সম্মতি জানালেন। সজল তা দেখে মুচকি হেসে বলে উঠল, আসলে আমি কিছুই বলতে চাই না, আমি শুধু দেখাতে চাই। আপনি প্লিজ ঘন্টাখানেক আগে ঘটনাটা যদি সবাইকে একটু দেখান। প্রিন্সিপাল স্যার বুঝে গেলেন তাকে কি করতে হবে। সাথে সাথে কম্পিউটার অপারেটর দিয়ে ঘন্টাখানেকের আগে পুরো ঘটনাটা জায়ান্ট স্ক্রিনে পুনরায় প্লে করা হলো। সেখানে কিছু শোনা না গেল, স্পষ্টত দেখা গেল বর্ণর নোংরামিগুলো। অন্তরার হাত ছাড়ানোর জন্য অবিরাম প্রচেষ্টা আর সেই সাথে কান্না করা। অন্তরার কান্না দেখে বর্ণের গাল ছাড়ানো আট্টহাসি। তারপর একে একে সজলের আগমন ও মারধরগুলো। চাক্ষুষ প্রমাণ হিসেবে অন্তরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েদেরকে প্রিন্সিপাল স্যার ঘটনাটি সম্পর্কে জিজ্ঞেস করতেই সকলে একে একে জানালো ব্যাপারটা। তাতেই মুখ চুন হলো কাউন্সিলর সাহেবের। তিনি তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে উঠে সপাটে চর বসালেন ছেলের অপর গালে। আঙ্গুল উঁচিয়ে রক্তিম দৃষ্টিতে তাকিয়ে ছেলেকে বলে উঠলেন, এইসব কাজ করতে আসো তুমি কলেজে? বাবা কাউন্সিলর বলে তার ক্ষমতার অপব্যবহার করো? তোমার আজ থেকে কলেজে আসা টোটালি বন্ধ। আমার ব্যবসায় বসবে এবার থেকে। চলো বাড়ি চলো, বেয়াদব ছিলে কোথাকার। বলেই সজলের দিকে ঘুরে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাইলেন, কণ্ঠ নরম করে বললেন, আমাকে ক্ষমা করে দিও ভাই। আসলে ছেলের মুখে অমন আঘাত দেখে নিজেকে সামলাতে পারিনি। সত্যিটা না জেনে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। তুমি কোনো ভুল কাজ করনি, একদম সঠিক কাজ করেছো। বাবার ক্ষমতা আছে বলে কি যেখানে সেখানে তার অপব্যবহার করতে হবে? কখনোই না। আসি ভাই, ভালো থেকো। বলেই বর্ণের হাত ধরে হিড় করে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেলেন কলেজ চত্বরের বাইরে। ওসি সাহেব ও সজলও প্রিন্সিপালের সাথে হ্যান্ডশেক করে বাইরে গেলেন থানার উদ্দেশ্যে। অতঃপর প্রিন্সিপাল স্যারও সজলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন সকলকে। অন্তরাও বিদায় শেষে গুটি গুটি পায়ে হেঁটে বেরিয়ে এলো বাইরে। এই মুহূর্তে কলেজ মোটামুটি জনহীন বললেই চলে। যে কয়েকজন ছিল সাক্ষী হিসেবে তারাও ব্যস্ত পায়ে বেরিয়ে গেল অন্তরার সামনে দিয়ে। অন্তরা নিজের ওড়নাটা ঠিক করে ধীর পায়ে হাঁটা ধরল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে আবারও ভেসে এলো সেই রাগী পুরুষের বুক কাঁপানো কণ্ঠস্বর, অন্তরা দাঁড়াও। আবারও অগ্রগামী পদাচরণে পুনরায় বাধা পেয়ে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। তবে এবার আর কাঁদল না। বেসামাল অনুভূতির উর্মিমালা গুলোকে গলা টিপে আটকে নিল নিজের মাঝে। চোখ দুটো বুজে দুরু দুরু বক্ষে হাত চেপে সামলে নিল নিজেকে। সজল ব্যস্ত পায়ে হেঁটে এসে নিজেদের মধ্যে থাকা কয়েক ফুটের ব্যবধান ঘুচিয়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ালো। চোখে তৃষ্ণা মেটাতে গাঢ় দৃষ্টির সীমানায় দখল করলো মেয়েটার লাজুক আনন্দ। বহুদিন আগে যে মেয়েটার ছলছল আখি জোড়ায় তার প্রতি অনাবিল প্রেমবৃষ্টি দেখেছিল, আজ তা আবার দেখার আশায় অধীর আগ্রহ নিয়ে ছুটে এসেছিল সজল। এতক্ষণ যা দেখার আশা নিয়ে চিত্ত জুড়ে নেমেছিল প্রখর খরা, সেই প্রেম বৃষ্টির ছিটে ফোটাও যেন কোনোভাবে খুঁজে পেল না সজল সেই মলিন মুখায়বে। কেমন যেন প্রাণহীন মরুভূমি মনে হলো মেয়েটাকে দেখে। অন্তরা তখনও নতমস্তকে দাঁড়িয়ে, একবারও তাকায়নি মুখ তুলে। কেন তাকাবে সে? কোনো একদিন এই মানুষটাই তো তাকে বলেছিল সে যেন তার মুখ তাকে না দেখায়, তার রূপ সৌন্দর্য না থাকতে পারে। তাই বলে কি আত্মসম্মানও নেই? যার যা মন চায় তাই করবে তার সাথে, আর সে মেনে নেবে? কখনো না। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ওভাবেই দাঁড়িয়ে রইল অন্তরা। এদিকে সজলের অবস্থা তথবৈজ। এখানে আসার পথে এমনকি কলেজ গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শত কথা মনের মাঝে সাজিয়েছিল অন্তরাকে বলবে বলে, অথচ মেয়েটাকে সামনে পেয়ে এখন যেন কথার খেই হারিয়ে ফেলেছে সে। কোনো কথারই আর মাথায় আসছে না। কথা খুঁজতে একদা নির্ভীক ছেলেটারও আজ বুক কাঁপছে ধুকপুক করে। এমন বিভ্রান্তিতে পড়ে সজল নিজেই বিরক্ত নিজের ওপরে। পরন্ত বিকেলের স্নিগ্ধ শীতল হাওয়া বইছে চারিদিকে। সেই হাওয়ায় সজলের মাথার চুলগুলো উঠছে অন্তরার অবাধ্য বেহায়া চুলও। সেগুলো কানের পিঠে গুজে দিচ্ছে মেয়েটা, বারবার অন্যদিকে নজর ঘুরিয়ে। এভাবে সময় গড়ালো বেশ অনেকক্ষণ।
সজল নিজেকে সামলে নিতে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। কোমরে হাত দিয়ে অন্তরার মুখের দিকে তাকালো, মনে মনে কথা সাজিয়ে বলে উঠল, কেমন আছো? সজলের কাছ থেকে বোধহয় জীবনের প্রথমবার এত মোলায়েম কণ্ঠ শুনল মেয়েটা। অন্তরার মনে হলো সে যেন তলিয়ে যাচ্ছে এই শব্দ বাণে ভেসে। এ যে প্রত্যাশার চেয়েও বড় পাওয়া। এই মানুষটা যে তার সাথে ভালো ব্যবহার করতে পারে এ যেন অন্তরার কল্পনারও বাইরে। সজল বাঘহীন অন্তরার মুখায়বের দিকে পলকহীন চাহনি মেলে তাকিয়ে আবার বলল, আই এম সরি সেদিনের সেই জঘন্য ঘটনার জন্য। আমি আসলেই সেদিন। সজল ক্ষমা চাইছে শুনে অন্তরা তড়িৎ মুখ তুলে তাকালো। সাথে সাথে নয়নে নয়নে মিলন হলো দুজনার। সজল থমকালো, চমকালো খানিক। একই মেয়েটার আখি জোড়া যে রক্তিম আছে, তাহলে কি? আর বেশি ভাবতে পারল না সজল। মুখের কথা মুখে আটকে রইল। এদিকে সজলের ক্ষমা প্রার্থনা শুনে ক্ষণিক কাল স্তব্ধ হয়ে থেকে হঠাৎ ঠোঁট ছড়িয়ে হেসে ফেলল অন্তরা। হতভম্ব সজলের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনার ক্ষমা চাইতে হবে না স্যার, আসলে ক্ষমা আমার চাওয়া উচিত। অজ্ঞানতাবশত ভুল করে ফেলেছিলাম। ভাগ্যিস সময় মতো আপনি আমার ভুল শুধরে দিয়েছিলেন, নয়তো না জানি আরো কত অন্যায় করে ফেলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক সময়ে সঠিক পথ দেখানোর জন্য, সেই সাথে আজকের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাঁচানোর জন্য। ঠাস করে কোথাও কি কিছু ভাঙলো বোধ হয়। এক নাক উঁচু অহংকারী পুরুষের অহংকারটা মনে হয় এই মুহূর্তে সবার অলক্ষ্যে ভেঙে খান খান হয়ে ছড়িয়ে পড়ল কাচের টুকরোগুলোর মতো। অন্তরার কথা শুনে স্তম্ভিত সজল বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নিরস নিস্তব্ধ আননে। পাষাণ মনখানা আবারও হাহাকার করে উঠল অন্তরার ক্ষমা যাচ্ছে না শুনে। কি বলছে কি মেয়েটা? ভুল করছে মানে? তাকে ভালোবেসে সে ভুল করেছে? না না, এ হতে পারে না। কেন হবে? ভুল তো অন্তরা করেনি, ভুল তো সে করেছে। তাকে বিনা কারণে যখন তখন যেখানে সেখানে অপমান অপদস্থ করে নিজের মনের প্রতিশোধ স্পৃহা মিটিয়েছে। তাহলে কেন সে ক্ষমা চাইবে? সজলের মস্তিষ্কের আনাচি কানাচি দাউ দাউ করে জ্বলে উঠল অনুতাপের অনল। ইস, কত বড় আঘাত পেলে একটা নিষ্পাপ প্রাণ এভাবে পাথর হতে পারে। ভাবতে আপোষ কাতর দু চোখ বন্ধ হয়ে এলো সজলের। সবচেয়ে বেশি কানে বাজলো তার স্যার ডাকখানা শুনে, যেখানে আগে কলেজ ছাড়া বাকি সব জায়গাতে সজলদা বলে রাখত। আর আজ তাকে ভাবতেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল চরচর শব্দ করে। সজল ভারাক্রান্ত হৃদয়ে অন্তরার দিকে তাকালো। কিছু বলার উদ্দেশ্যে অধৈর্যরা ফাঁক করতে অন্তরা সহাস্যে বিনয়ী কণ্ঠে বলে উঠল, আসি স্যার, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। বলেই অন্তরা আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বলতে গেলে একরকম ছুটে পালিয়ে এলো সজলের নজরের আড়ালে। রাস্তার বাঁক পার হয়ে আসতে এতক্ষণে আটকে রাখা দমখানা ছাড়ল সে। দুর্বল শরীরে কাপা কাপা পায়ে হেঁটে এসে একটা বাড়ির পাঁচিলের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো, বুকে হাত চেপে ধরে। এতক্ষণ প্রাণপণে নিজের সাথে লড়াই করেছিল মেয়েটা, নিজেকে শক্ত রাখার চেষ্টায়, সামনের মানুষটাকে বোঝাতে যে এই সামান্য আঘাতে একটুও ভাঙেনি, বরং শক্ত হয়েছে। বাস্তবতাকে চিনেছে, তাকে মন থেকে মেনেও নিয়েছে। আসলেই কি তাই? দেখতে দেখতে দু চোখের কোণ ঘেঁষে ঝরঝর করে ঝরে পড়ল এতক্ষণের আটকে রাখা কান্নাগুলোকে। উফ, কি ভীষণ অসহ্য যন্ত্রণা অন্তর্গহীনে। অন্তরা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে বোবা কান্নায় ডুকরে কেঁদে উঠল। অন্তর মননে চিৎকার করে মনের কাছে বারবার অভিযোগ জানালো, কেন এত ব্যথা দেয় একপাক্ষিক ভালোবাসাগুলো? কেন কেন কেন? হায় রে পাগল মন, শুধু প্রশ্নই শুধিয়ে গেল, জবাবটা আর পেল না। বেশ অনেকক্ষণ এভাবেই সময় কাটলো। অন্তরা চোখে জলটুকু মুছে আশেপাশে তাকালো, দেখলো বাড়িঘর সবকিছু অচেনা। আসলে তখন সজলের সামনে থেকে নিজেকে সরাতে গিয়ে তড়িঘড়ি করে ভুল রাস্তায় চলে এসেছে। সত্যি বলতে বেশ অনেকখানি পথও চলে এসেছে হেঁটে। অন্তরা হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে চমকে উঠল।
5টার বেশি বেজে গেছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। একে শীতের বেলা এমনিতেই ছোট হয়, তার উপর আবার আজ একটার পর একটা ঘটনার জেরে কখন যে এত দেরি হয়ে গেছে বুঝতেই পারেনি। অন্তরা মনে মনে ভয় পেল, দাদা ভাই আর মৌ নিশ্চয়ই তার জন্য চিন্তা করছে। আজ তো আবার মৌয়ের শরীরটাও ভালো ছিল না। ধুর, কেন যে পালিয়ে আসার সময় বুদ্ধি করে সঠিক রাস্তায় গেল না ভেবে নিজের প্রতি বিরক্ত হলো অন্তরা। একদিকে সারাদিন না খাওয়া, তাই খিদে যেমন পেয়েছে, অপরদিকে এত কান্নাকাটি করার জন্য মাথাও ব্যথা করছে। এত সবকিছু মিলিয়ে এই মুহূর্তে মেয়েটার নাজেহাল অবস্থা। অন্তরা একবার ভাবলো দাদা ভাইকে ফোন করে জানিয়ে দেবে সে রাস্তা হারিয়ে ভুল পথে চলে এসেছে। ভেবে ব্যাগ থেকে ফোনটা বার করতে চক্ষু চড়ক গাছ হলো বিস্ময়ে। এ কি, ফোন বন্ধ কেন? অন বাটন চেপে অন করতে গিয়ে বুঝতে পারলো চার্জ শেষ হয়ে ফোন ডেড হয়ে গেছে। মনে পড়লো আসার সময় মাত্র 10% চার্জ ছিল। কাল পড়াশোনায় মনোযোগী হওয়ার ফলে ফোন চেক করা হয়নি, যদিও আজকাল ফোনে ততটা হাত পড়ে না তার, তাই তেমন গা লাগিয়ে ফোনের অত পরিচর্যাও করা হয় না। যাই হোক, এই মুহূর্তে তাহলে কি করা যায় ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো। মনে মনে ভাবলো, ভয় কি, যে পথে হেঁটে এসেছে সে পথেই উল্টো হেঁটে গেলেই তো হয়। সামনেই কলেজ, ওখান থেকে বাস ধরলেই বাড়ি, ব্যাস। ভেবে উল্টো পথে পা বাড়ালো অন্তরা। বেশ কিছু দূর হেঁটে যেতে এসে পৌঁছলো 3 রাস্তার মোড়ের মাথায়, যা দেখে মাথা ঘুরে উঠল অন্তরার। এবার কোন পথে যাবে সে? আসার সময় তো সেভাবে খেয়ালও করেনি। সঠিক পথে নির্বাচন করবে কিভাবে ভেবেই এই ভর সন্ধ্যায় শীতের মধ্যে ভয়ে আতঙ্কে ঘেমে একাকার হয়ে উঠল মেয়েটা। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এবার কোন দিকে যাবে সে। এসব নিয়ে অন্তরা যখন ভাবনার জগতে তলিয়ে, ঠিক তখনই একটা 4 চাকার গাড়ি এসে হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল একদম অন্তরার পাশে। অন্তরা ভয়ে ছিটকে 2 কদম পিছিয়ে দাঁড়ালো। ঠিক তখনই গাড়ির সামনে বাম পাশের দরজাটা খুলে গেল। ভেতর থেকে কেউ একজন চড়া গলায় বলে উঠল, ভেতরে এসো। ঘটনাটা সেদিনের। আমি তখন ক্লাসে ব্যস্ত, হঠাৎ ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি আমাদের আগের বাড়িওয়ালা সেই স্যারের নম্বর থেকে কল এসেছে। আমি ফোন রিসিভ করতেই জানতে পারলাম তোমার মা আমাদের খোঁজে সেখানে এসেছে, ইভেন আমার সাথে কথা বলতে চায়। স্যার ওনার হাতে ফোন দিতেই উনি একরকম অনুনয় বিনয় করতে থাকেন একটু দেখা করার জন্য। আমি ওনার অমন কাতর আবেদন ফেরাতে পারিনি, অতএব ওনাকে আমি ওখানেই অপেক্ষা করতে বলি। 1.5 ঘন্টা খানেক পর সেখানে গিয়ে পৌঁছে ওনাকে নিয়ে আসি। আমরা একটা কোলাহল মুক্ত জায়গায় গিয়ে বসি। তখন উনি যা যা বললেন তাতে আমি জাস্ট শকড হয়ে যাই। অভির কথা শুনে শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারল না। ওই মহিলাকে এমন বলল যে অভি হতবাক হয়ে গেছে। অভি শ্রাবণীর চিন্তিত মুখায়ব ভালো করে দেখে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা যেমনই হোক শেষ পর্যন্ত কিন্তু সে মাই হয়, জানো তো। আমি সেদিন তোমার মায়ের কথায় যেমন আশ্চর্য হয়েছিলাম তেমনি কষ্ট পেয়েছি। কষ্ট? কষ্ট। তোমার মা একজন চরিত্রহীন মুখোশধারী মানুষকে অন্ধভাবে ভালোবেসে সারাটা জীবন শুধু মিথ্যের স্বপ্নে বিভোর হয়ে থেকেছে। কিন্তু আজ যখন সত্যিটা সে জানতে পেরেছে, তার সেই মিথ্যে স্বপ্নের ইমারত তাসের খড়ের মতো ধুলোয় লুটিয়ে পড়েছে। নিজের ভুল বুঝতে পেরে নিজেই নিজের আত্মদহনে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে। শ্রাবণী অভির কথায় অন্যদিকে ফিরে তাকালো। অভিমানী কণ্ঠে বলে উঠল, এসব ওনার নাটক। আমিও তাই মনে করেছিলাম, কিন্তু ভুল ধারণা তখন ভাঙলো যখন জানতে পারলাম দুধের ছোট্ট শিশু অর্ঘ্যকে ওই জানোয়ারটা তোমার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে চলে এসেছে। তারপর উনি যখন বাচ্চাটাকে আনতে যায় তখন ঘরে আটকে পশুর মতো পিটিয়ে রক্তাক্ত করে ছুঁড়ে ফেলেছে রাস্তায়। কি বলে শ্রাবণী ভয়ে আটকে উঠল। সাথে মুখে এক হাত চেপে ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে রইল অভির মুখের দিকে। অভি মাথা নেড়ে বলল, এ কথা একদম সত্যি। আমি ওনার শরীরে মারের দাগ দেখেছি। কাঁদতে কাঁদতে উনি বারবার আমার কাছে ক্ষমা চাইছিলেন, তোমার কাছে ক্ষমা চাইছিলেন। উনি নাকি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন কিন্তু পারেননি, তোমার আর অর্ঘ্যর কথা ভেবে। শ্রাবণী শুনল সব, কিন্তু কোনো কথার জবাব দিল না। অভি আবার বলল, তোমার নামে তোমার দাদু যে সমস্ত প্রপার্টি লিখে দিয়েছে এই কথা উনি শুরু থেকেই জানতেন। শুধু জানতেন না,
ওনাকে গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে এই সম্পত্তি হাতানোর জন্য। হ্যাঁ, প্রতাপ ওনাকে এই বিশাল বিপুল সম্পত্তি ভোগ করার জন্য ভালোবাসার অভিনয় করে ফাঁসিয়েছে। আর যখন সত্যিটা জানতে পেরেছে তখন ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাবেনি। তোমার মা যখনই বুঝতে পেরেছে প্রতাপের নোংরা নজর তোমার উপর পড়েছে, তখনই ছুটে এসেছে সাবধান করতে। তাই আমিও ওনাকে ক্ষমা করে দিয়ে সামান্য একটু বুদ্ধি দিয়ে সাহায্য করেছি, যাতে ওনার কষ্ট কিছুটা কমে, এই আর কি। শ্রাবণী অভির কথায় তেমন একটা রিয়াক্ট করলো না, তবে খাসির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তুমি সবকিছু হারিয়ে আজ বুঝলে মা তুমি আসলে কি হারিয়েছো। তুমি যতই আজ চিৎকার করে করে ক্ষমা চাও না কেন, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না।